জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। বাংলা বিষয়ের অনার্স তৃতীয় বর্ষের রূপ, রস, ছন্দ ও অলংকার কোর্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা অক্ষরবৃত্ত ছন্দ নিয়ে ধারাবাহিক আলোচনা করছি। আমরা জানি অক্ষরবৃত্ত ছন্দে মুক্তাক্ষর সবসময় একমাত্রা, বদ্ধাক্ষর শব্দের শুরু বা মাঝে থাকলে একমাত্রা, আর শব্দের শেষে বা একটি শব্দ যদি একটি অক্ষর হয় তাহলে দুই মাত্রার মর্যাদা পায়। এটা মাত্রা বিন্যাসের বৈশিষ্ট্য। আমরা অন্যান্য বিষয়ের মধ্যে জেনেছি যে বেশ অক্ষরবৃত্ত ছন্দ বেশ কয়েক প্রকার, তার মধ্যে পয়ার হচ্ছে একটি। আমরা আজকে অক্ষরবৃত্ত ছন্দের ভাগগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা শুরু করছি পয়ার নিয়ে। একটা উদাহরণ, কবিতার ছন্দ, শাশুড়ি ননদী নাহি, নাহি তোর শতা, কার সঙ্গে দ্বন্দ্ব করি, চক্ষু কৈলি রাতা। এখানে আমরা দেখি যে প্রতি পংক্তিতে মাত্রা সংখ্যা 14, দুটি পর্ব আছে। প্রথম পর্বে মাত্রা সংখ্যা 8, দ্বিতীয় পর্বে মাত্রা সংখ্যা 6। দুইটা পংক্তিতেই একই মাত্রা বিন্যাস, এবং আরো একটা বড় বৈশিষ্ট্য যে পংক্তি দুইটির শেষে মিল আছে। যেমন শেষে প্রথম পংক্তির শেষে আছে শতা আর দ্বিতীয় পংক্তির শেষে আছে রাতা। তাহলে পয়ারের প্রত্যেক পংক্তির মাত্রা সংখ্যা 14 এবং প্রতিটি পংক্তি দুটি পর্বে বিভক্ত থাকে। মাত্রা বিন্যাস হয় 8 যোগ 6, অর্থাৎ প্রথম পর্বে 8 মাত্রা এবং দ্বিতীয় পর্বে 6 মাত্রা। চরণ দুটির শেষে মিল থাকায় একে মিত্রাক্ষর বলা হয়। তাহলে আমরা পয়ার সম্পর্কে এটুকুই বলবো যে এর মাত্রা সংখ্যা প্রতি পংক্তিতে 14, আর এই 14 মাত্রা দুটি পর্বে বিভক্ত। প্রথম পর্বে 8 মাত্রা আর দ্বিতীয় পর্বে 6 মাত্রা, এবং দুই পংক্তির মধ্যে পরস্পর মিল বিন্যাস থাকে। এই মিল বিন্যাস থাকার কারণে একে অনেক সময় বা অনেকে বলে কি মিত্রাক্ষর। তো যাই হোক, পয়ারের অনেকগুলো ভাগ রয়েছে। সেই ভাগগুলো হচ্ছে তরল পয়ার, মালঝাপ পয়ার, মালতী, বিশাখা পয়ার, কুসুম মালিকা, পর্যায়সম পয়ার, মধ্যসম পয়ার, হীনপদ পয়ার, ভঙ্গ পয়ার, প্রবহমান পয়ার। আমরা এই প্রকারভেদগুলো নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসি তরল পয়ার। তরল পয়ার আমরা একটা উদাহরণ দিয়েছি, দেখো দ্বিজ মনসিজ জিনিয়া মরুতি, পদ্মপত্র যুগ্ম নেত্র পরশয়ে শ্রুতি। এখানে বলা হচ্ছে দুই পর্বের এবং 14 মাত্রার পংক্তি। আমরা জানি যে পয়ারের মিল বিন্যাসটাই হচ্ছে তাই, যে 14 মাত্রা এবং প্রতি পংক্তিতে 14 মাত্রা থাকবে এবং সেই 14 মাত্রা দুইটি পংক্তিতে বিভক্ত থাকবে। তরল পয়ারে বলা হচ্ছে দুই পংক্তির অন্তমিল ছাড়াও প্রতি পংক্তির চতুর্থ এবং অষ্টম মাত্রায় অতিরিক্ত মিল থাকে। তাহলে চতুর্থ এবং অষ্টম এটা আমরা কিভাবে নির্ণয় করব? এখানে দেখো, চতুর্থ মাত্রা এখানে পড়ছে কি বর্গীয় জটা। আমরা এটাকে লাল করে দিলে বুঝতে পারবো যে বর্গীয় জটা হচ্ছে কি চতুর্থ মাত্রা। আমরা এই চতুর্থ মাত্রার একে যদি আমরা কি করি, বড় করি, তাহলে দেখো, আর অষ্টম মাত্রা হচ্ছে কোনটা? অষ্টম মাত্রা হচ্ছে এখানে মনসিজ। অর্থাৎ এই মনসিজটাকেও যদি আমরা বড় করে দিই তাহলে এই কথাটা বলা হচ্ছে, দেখো দ্বিজ মনসিজ, অর্থাৎ এখানে চতুর্থ মাত্রা এবং এখানে হচ্ছে জটা হচ্ছে অষ্টম মাত্রা। অর্থাৎ প্রতি পংক্তির চতুর্থ এবং অষ্টম মাত্রায় অতিরিক্ত একটা মিল থাকবে। অর্থাৎ পয়ারের শেষে যে মিল বিন্যাস, অর্থাৎ প্রতি পংক্তির শেষে যে মিল বিন্যাস, এর বাইরেও তরল পয়ারে প্রতি চতুর্থ মাত্রা এবং অষ্টম মাত্রায় একটা অতিরিক্ত মিল থাকে। যদি এই মিল থাকে তাহলে আমরা তাকে বলবো তরল পয়ার। এরপরে আসে মালঝাপ পয়ার। মালঝাপ পয়ার বলা হচ্ছে কি যে পয়ারের চরণান্তিক মিল ছাড়াও প্রত্যেক চরণের চতুর্থ, অষ্টম এবং দ্বাদশ মাত্রায় মিল থাকলে তাকে মালঝাপ পয়ার বলে। আমরা আগের
তরল পয়ারে দেখলাম যে কিসে থাকবে, শুধুমাত্র চতুর্থ এবং অষ্টম। আমরা এখানে দেখছি কি বলা হচ্ছে যে শুধু চতুর্থ না, এখানে চতুর্থ থাকবে, অষ্টম থাকবে, এরপরে কি দ্বাদশ। যদি এগুলোর মধ্যে মিল বিন্যাস থাকে আহ, এই মাত্রাগুলোই, তাহলে সেটাকে বলা হবে মালঝাপ পয়ার। তাহলে আমরা দেখো লাল করে দিচ্ছি যে অংশগুলো, সেই অংশগুলো মধ্যে একটা মিল আছে। কি মিল আছে? আমরা দেখি যে এখানে চরণান্তিক মিল আছে, অর্থাৎ মূর্তি আর স্ফূর্তি। এর বাইরেও আমরা দেখছি যে চতুর্থ মাত্রা ঠুঁকে কাল, এটা হচ্ছে চতুর্থ, আঁকি লাল, এই ল হচ্ছে অষ্টম, আর কি করাল, এই ল হচ্ছে দ্বাদশ বা 12তম মাত্রা। তাহলে যদি চতুর্থ, দ্বাদশ এবং 12তম মাত্রায় অতিরিক্ত মিল থাকে, তাহলে সেটাকে বলা হবে মালঝাপ পয়ার। এরপরে আসি আমরা মালঝাপ পয়ারের পরে আসে মালতী। মালতী আমরা কাকে বলবো? পয়ারের পরে, অর্থাৎ পয়ারের চরণে, পয়ারের প্রতিপঙ্ক্তিতে মাত্রা সংখ্যা হচ্ছে কত? 14। এই 14 মাত্রার অতিরিক্ত যদি আরো এক মাত্রা থাকে, তাহলে তাকে মালতী বলা হয়। অর্থাৎ আমরা জানি যে পয়ারের মাত্রা সংখ্যা প্রতিপঙ্ক্তিতে 8+6 14, কিন্তু এর বাইরে যদি 8+7 15 মাত্রা হয়ে যায়, তখন তাকে বলা হয় মালতী। যেমন তেজস্বীর তেজ সয়, তত দুঃখ হয় না, তার তেজে যার তেজ, তার চেয়ে তেজ সয় না। এখানে প্রথম পর্বে আছে 8 মাত্রা, আর দ্বিতীয় পর্বে আছে 7 মাত্রা। আমরা জানি পয়ারের মাত্রা হচ্ছে 8+6, কিন্তু এখানে পরের পর্বে এক মাত্রা বেশি আছে। তো পয়ারে যদি পরের পর্বে এক মাত্রা বেশি থাকে, তাহলে তাকে বলা হয় মালতী পয়ার। এরপরে আসে বিশাখা পয়ার। বিশাখা পয়ার, তাহলে আমরা জানি যে মালতীতে কত থাকে? প্রতি পর্বে, প্রতি পংক্তিতে মাত্রা সংখ্যা থাকে 15। বলা হচ্ছে মালতীর পরে 6 মাত্রা থাকলে তাকে 19 শতকে বিশাখা পয়ার বলা হতো। মালতীর পরে 6 মাত্রা, আমরা দেখছি কি এইটা হচ্ছে কি মালতীর বিন্যাস। কোন অংশটা? আমরা যদি এই স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চাই হে, কে বাঁচিতে চাই, আমরা যদি এটাকে একটু বড় করি, তাহলে বুঝতে পারবো এটা হচ্ছে কি মালতী। কেন মালতী? এখানে একটা মাত্রা বেশি আছে, কিসের চেয়ে? পয়ারের চেয়ে। পয়ারের চাইতে যেহেতু এক মাত্রা বেশি আছে, তাই এটাকে বলা হচ্ছে মালতী। এখন আবার হয়েছে কি, আবার এখানে 6 মাত্রা ফিরে আসছে, অর্থাৎ মালতীর যে মাত্রা বিন্যাস, সেই মাত্রা বিন্যাসের অতিরিক্ত এখানে কি হচ্ছে? এই 6 মাত্রা ফিরে আসছে। অর্থাৎ মালতীর পরে যদি আবার অতিরিক্ত 6 মাত্রা থাকে, তাহলে সেটাকে বলা হয় বিশাখা পয়া। এবার আমরা আলোচনা করব কুসুম মালিকা। কুসুম মালিকা আমরা জানি যে পয়ারের প্রতিচরণে মাত্রা থাকে 14। যদি 14 মাত্রার বাইরে আরো 2 মাত্রা বেশি থাকে, অর্থাৎ প্রথমেই যদি 2 মাত্রা থাকে, তারপরে 8, তারপরে 6, তাহলে সেই পয়ারকে বলা হয় কুসুম মালিকা। আমরা একে পয়ার বলছি কেন? পয়ারের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে পয়ারের পংক্তি দুইটির শেষে মিল থাকবে। যেহেতু পংক্তি দুইটার শেষে মিল আছে, তাই এটা হচ্ছে আহ, উম, উম, আহ, পয়ার ছন্দ। আর এই পয়ার ছন্দের যখন শুরুতেই 2 মাত্রা অতিরিক্ত হচ্ছে, প্রতিচরণে 2 মাত্রা অতিরিক্ত থাকলে, অর্থাৎ আহ, প্রথমেই আমরা 2টা মাত্রা বেশি পাচ্ছি, যদি পাই, তাহলে সেটাকে বলা হবে কুসুম মালিকা। আমরা এখানে দেখছি যথা চাতকিনী কুতুকিনী ঘন দর্শনে, যথা কুমুদিনী প্রমোদিনী হিমাংশু মিলনে। অর্থাৎ প্রথমেই আমরা 2 মাত্রা পাচ্ছি, তারপরে পাচ্ছি এই অংশটুকু তে পাচ্ছি 8 মাত্রা, আর শেষের পর্বে পাচ্ছি 6 মাত্রা। তাহলে এরকম যদি প্রতি পর্বে 2 মাত্রা অতিরিক্ত থাকে পয়ারের চেয়ে, তাহলে তাকে বলা হবে কুসুম মালিকা। এরপরে আসে কি পর্যায় সম পয়ার। পর্যায় সম, এখন পর্যায় সম, পর্যায়ক্রমে কি হবে? সমান হবে, অর্থাৎ একদম সরাসরি না। অর্থাৎ যখন পয়ারের প্রথম ও তৃতীয় এবং দ্বিতীয় ও চতুর্থ পংক্তিতে অন্তমিল থাকে, বলা হচ্ছে পয়ারের যখন প্রথম ও তৃতীয় এবং দ্বিতীয় ও চতুর্থ পংক্তিতে অন্তমিল থাকে, তখন তাকে পর্যায় সম পয়ার বলে। অর্থাৎ আমরা এখানে কবিতাটা দেখি, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে,
মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যেন স্থান পাই। এখানে দেখি যে প্রথম পংক্তি হচ্ছে কি, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই দুইটাতে কিন্তু মিল নাই, কিন্তু মিল আছে কোথায়? প্রথমের সাথে আছে তৃতীয়, এই সূর্য করে এই পুষ্পিত কাননে, অর্থাৎ ভুবনে এবং কাননে মিল আছে। আবার চায়ের সাথে পায়ের মিল আছে, অর্থাৎ প্রথমের সাথে তৃতীয় এবং দ্বিতীয়র সাথে চতুর্থ পংক্তি মিল আছে। তাহলে পয়ার রীতিতে রচিত, অর্থাৎ দুই পংক্তির মিল থাকবে, কিন্তু ওই মিলটা যখন পর্যায়ক্রমে থাকবে, অর্থাৎ একটা পরে আরেকটার মিল থাকবে, অর্থাৎ প্রথমের সাথে তৃতীয় এবং দ্বিতীয়র সাথে চতুর্থ, তখন তাকে বলা হবে পর্যায়সম পয়ার। এরপরে মধ্যসম পয়ার। মধ্যসম পয়ার কাকে বলা হচ্ছে? আমরা পর্যায়সম তো দেখছি প্রথম আর তৃতীয়, আর মধ্যসম মানে কি, মধ্যের দুইটাতে সমতা থাকবে। আমরা এখানে চারটা পংক্তি নিয়েছি, দেখি। প্রভাত হইল নিশি হাতে লয়ে থালা, পুরিত উদ্যান সার সুরসাল ফলে, ধীরে ধীরে উপনীত বকুলের তলে, ধনশালী কোনো এক বণিকের বালা। এখানে আমরা দেখছি যে খেয়াল করো যে আমরা এই দুইটা পংক্তিকে যদি আলাদা করে নিই, এই লাল করে নিচ্ছি, তাহলে দেখো যে ফলে আর তলে এই দুইটার মিল আছে। প্রথম পংক্তিতে আছে থালা, আর চতুর্থ পংক্তিতে আছে কি, বালা। অর্থাৎ এখানে মাঝের দুইটাতে মিল থাকছে, আর মিল থাকছে কোথায়? প্রথম এবং চতুর্থ। তাহলে যে পয়ারে প্রথম এবং চতুর্থ পংক্তির মিল এবং মাঝের দুই পংক্তির মিল থাকে, অর্থাৎ প্রথম চতুর্থ দ্বিতীয় ও তৃতীয় পংক্তিতে মিল থাকে, তাকে বলা হয় মধ্যসম পয়ার। এরপরে আসি আমরা মধ্যসম পয়ারের পরে আসি হীনপদ পয়ার। হীনপদ অর্থাৎ হীনপদ কাকে বলা হচ্ছে? বলা হচ্ছে প্রথম পংক্তি ৮ মাত্রার এবং দ্বিতীয় পংক্তি ১৪ মাত্রার হলে তাকে হীনপদ পয়ার বলে। প্রথম পংক্তি ৮ মাত্রার এবং দ্বিতীয় পংক্তি ১৪ মাত্রার হলে তাকে হীনপদ পয়ার বলে। যেমন ধ্বনি বিনত বদনে, এসো এসো বসো বলি তোষে সম্বোধনে। এখানে বদনে আর সম্বোধনে যেহেতু মিল বিন্যাস আছে, তাই এটা হচ্ছে পয়ার ছন্দ। আর পয়ার ছন্দের ভিতর পয়ারের যে মিল বিন্যাস ৮-৬ মাত্রা, এখানে ৮-৬ মাত্রায় নেই। প্রথম পংক্তিটা আছে ৮ মাত্রার, আর দ্বিতীয় পংক্তিটা আছে ১৪ মাত্রার। তাহলে পংক্তির বিন্যাস যে প্রথম পংক্তি ৮ মাত্রা এবং দ্বিতীয় পংক্তি যদি ১৪ মাত্রার হয়, তাহলে তাকে বলা হয় হীনপদ পয়ার। হীনপদ পয়ারের এই বৈশিষ্ট্যটা একটু ব্যতিক্রমী বলতে হবে। আমরা জানি যে অক্ষরবৃত্ত ছন্দ বেশ বৈচিত্র্যপূর্ণ। আমরা যখন পরে আরো আলোচনা করব, বিশেষ করে অমৃতাক্ষর ছন্দ, সনেট, গৈরিশ, মুক্ত, তখন কিন্তু এই বিষয়গুলো আরো ধরা পড়বে। ৮ এবং ১৪ মাত্রা, অর্থাৎ একটা পংক্তি ৮ মাত্রা এবং আর একটা পংক্তি ১৪ মাত্রা দিয়ে পয়ার গঠিত হচ্ছে, এবং এটাকে বলা হচ্ছে হীনপদ পয়ার। ভঙ্গ পয়ার। হীনপদ পয়ারের প্রথম পংক্তি ৮ মাত্রা পুনরাবৃত্ত হলে ভঙ্গ পয়ার বলে। এখানে হচ্ছে কি যে হীনপদ পয়ার বলা হচ্ছে কোনটাকে? অর্থাৎ আমরা দেখলাম এর আগে যে হীনপদ পয়ারে কি করা হলো, বলা হলো যে যদি প্রথম পংক্তি ৮ মাত্রার হয়, অর্থাৎ প্রথম পংক্তিটা হবে কি ৮ মাত্রা, আর পরের পংক্তি ১৪ মাত্রার হলে হীনপদ পয়ার। তো হীনপদ পয়ারের প্রথম ৮ মাত্রা যদি আবার রিপিট হয়, পুনরায় আসে, তাহলে সেটাকে বলা হবে ভঙ্গ পয়ার। তো শুনো রাজা মহাশয়, শুনো রাজা মহাশয়, অর্থাৎ এই যে ৮ পংক্তি, এই ৮ পংক্তি আবার কি হচ্ছে, এখানে পুনরাবৃত হচ্ছে, অর্থাৎ এই ৮ পংক্তিটা পুনরায় ফিরে আসছে। যখন আবার ফিরে আসবে, তখন সেটাকে বলা হবে ভঙ্গ পয়ার। এরপরে আসি প্রবহমান পয়ার। প্রবহমান পয়ার, প্রবহমান পয়ার, প্রবাহমানের ব্যাপারটা বুঝতে পারছো, যেটা প্রবাহিত হয়, অর্থাৎ যেটা কি হয়, চলতে থাকে। অর্থাৎ আমরা জানি যে নদীর স্রোত কি হয়, সেটা চলতে থাকে, কুলো কুলো ধ্বনি তুলে সেটা প্রবাহিত হতে থাকে। এরকম যে জিনিসটা একটা নির্দিষ্ট ছন্দ বা সুর তুলে চলতেই থাকবে, তাকেই বলা হবে প্রবাহমান পয়ার। প্রবহমান পয়ার অমৃতাক্ষরের প্রবাহমানতা বজায় থাকে। আর রবীন্দ্রনাথ ঠাকুর প্রবহমান পয়ারকে বলেছেন
লাইন ডিঙানো বা লাইন লঙ্ঘক ছন্দ। আবার পয়ার ছন্দের পর্ব বিভাগ, মাত্রা বিন্যাস এবং অন্তমিলের বিন্যাস ঠিক রেখে তাতে জ্যোতিপাতের স্বাধীনতা এনে প্রবাহমানতা সৃষ্টি করা হলে তাকে প্রবাহমান পয়ার বলে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর এর একটা বিশেষ নাম দিয়েছেন, সেই নামটা হচ্ছে কি লাইন ডিঙানো বা লাইন লঙ্ঘক। আবার এই প্রবাহমান পয়ারের মাত্রা বিন্যাস হচ্ছে কত? 8+6 মাত্রা। প্রবহমান পয়ার সমিল প্রবাহমান পয়ার ও অমিল প্রবহমান পয়ার এই দুটো ধারায় বিভক্ত। অমিল প্রবহমান পয়ারকে বলা হয় কি অমৃতাক্ষর ছন্দ। আমরা এই অমিল এবং সমিল প্রবহমান পয়ার এই দুটো একটু আলোচনা করব। অর্থাৎ আমরা জানি যে পয়ারের দুই পংক্তিতে মিল বিন্যাস থাকে। যদি মিল বিন্যাস থাকে তাহলে সেটাকে সমিল প্রবহমান পয়ার বলা হবে, আর যদি মিল বিন্যাস না থাকে তাহলে সেটাকে বলা হবে অমিল প্রবহমান পয়ার। কবিবর কবে কোন বিস্তৃত বরসে কোন পূর্ণ আষাঢ়ের প্রথম দিবসে লিখেছিল মেঘদূত মেঘমন্দ্র শ্লোক, বিশ্বের বিরোহী যত সকলের শ্লোক। এখানে আমরা দেখছি প্রতি পংক্তিতে মিল বিন্যাস আছে, অর্থাৎ বরসে, দিবসে, শ্লোক, শোক। অর্থাৎ যেহেতু এটাতে চরণান্তিক মিল আছে এবং এখানে একটা ভাব কি হচ্ছে একদম প্রবাহিত হচ্ছে, একটা ভাব ধরেই এই কবিতাটা এগিয়ে যাচ্ছে, তাই এটাকে বলা হবে সমিল প্রবাহমান পয়ার। অমিল প্রবাহমান পয়ার হচ্ছে কোনটা? যেটা যার শেষে মিল বিন্যাস থাকবে না। যদি মিল বিন্যাস না থাকে তাহলে সেটাকে বলা হবে অমিল প্রবাহমান পয়ার। মাইকেল মধুসূদন দত্ত কি এই অমিল প্রবাহমান পয়ারের স্রষ্টা, যার অন্য নাম হচ্ছে অমৃতাক্ষর। তাহলে আমরা দেখব যে এর চরণের শেষে, পংক্তির শেষে কি মিল বিন্যাস থাকবে না। সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি, বীর বাহু চলি যাবে গেলা জমপুরে, অকালে কহ হে দেবী অমৃত ভাসিনী। আমরা দেখি যে চূড়ামণি, জমপুরে, ভাসিনী, এই যে শেষের পংক্তিগুলো অর্থাৎ পরপর যে মিল বিন্যাস হয়, এই মিল বিন্যাস কিন্তু এখানে নেই। তো যদি পয়ারে মিল বিন্যাস না থাকে তাহলে সেটাকে বলা হবে অমিল প্রবহমান পয়ার। অমৃতাক্ষর ছন্দ, আমরা এতক্ষণ যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে প্রবাহমান পয়ার। প্রবাহমান পয়ারের কিন্তু একটা অংশই হচ্ছে যেটা অমিল প্রবাহমান পয়ার, সেটাই হচ্ছে অমৃতাক্ষর ছন্দ। তো অমৃতাক্ষর ছন্দের আগে আরো একটা জিনিস পয়ারের আছে, সেটা হচ্ছে মহাপয়ার। আমরা জানি পয়ার হচ্ছে কত? 14 মাত্রার, কিন্তু কখনো কখনো যদি সেটা 18 মাত্রার হয়ে যায় তাহলে সেটাকে বলা হবে মহাপয়ার। এর মাত্রা বিন্যাস হচ্ছে 8+10 সমান হচ্ছে কত? 18 মাত্রা। তো এটা রবীন্দ্রনাথ ঠাকুরের এবার ফির মোরে কবিতাটি হচ্ছে প্রবাহন পয়ারের উৎকৃষ্ট উদাহরণ। এছাড়াও আরো অনেক কবি এই মহাপয়ারে কবিতা রচনা করেছেন। মহাপয়ারও হচ্ছে দুই প্রকার, একটা সমিল মহাপয়ার আর একটা হচ্ছে অমিল মহাপয়ার। আমরা অমৃতাক্ষর ছন্দের আলোচনা দেখি। অমৃতাক্ষর ছন্দ কি? অক্ষরবৃত্ত রীতিতে রচিত, প্রধানত 14 মাত্রার পংক্তি সমন্বিত, যে ছন্দে পংক্তির শেষে মিল থাকে না, পর্ব বা পংক্তি শেষে ছেদ আবশ্যিক নয় এবং ভাবটি চরণের পর চরণের স্বচ্ছন্দে প্রবাহিত হয়, সে ছন্দকে অমৃতাক্ষর ছন্দ বলে। এই ছন্দের প্রবর্তক হচ্ছেন কে? মাইকেল মধুসূদন দত্ত। তাহলে আমরা অক্ষরবৃত্ত রীতিতে রচিত বলতে বুঝি কি? অক্ষরবৃত্ত রীতির যে বৈশিষ্ট্যগুলো আছে, অর্থাৎ এর মাত্রা বিন্যাস সহ অন্যান্য যেগুলো, সেগুলো সবগুলোই কি করে? এই অমৃতাক্ষর ছন্দ মেনে চলে। আর এতে পংক্তির শেষে মিল থাকে না। এটা মিত্রাক্ষর আর অমৃতাক্ষর, এর মধ্যে পার্থক্য হচ্ছে কি? মিত্রাক্ষরে মিল থাকবে, অক্ষরের বর্ণের মিল থাকবে কোথায়? পংক্তির শেষে। আর অমৃতাক্ষরে হবে কি? পংক্তির শেষে মিল থাকবে না। অর্থাৎ এখানে একদম নামেই বিষয়টাকে পরিষ্কার করা হয়েছে। তো অমৃতাক্ষর ছন্দ মাইকেল মধুসূদন দত্ত তিলোত্তমা সম্ভব কাব্যে প্রথম এটাকে প্রয়োগ করেছিলেন। পরবর্তীতে মেঘনাদ বধ কাব্য এবং বীরঙ্গনা কাব্য, এই দুইটাতে এই অমৃতাক্ষর ছন্দের সফল
প্রয়োগ ঘটেছে, বা তিনি এই দুইটা কাব্যেই অমৃতাক্ষর ব্যবহারে সব থেকে সফলতা লাভ করেছেন। তো মাইকেল মধুসূদন দত্তকে অনুসরণ করে পরবর্তীতে আরো অনেক কবি, বিশেষ করে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, নবীনচন্দ্র সেন, কাইকোবাদ, রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ এ ছন্দে কাব্য রচনা অসংখ্য কাব্য রচনা করেছেন। কিন্তু আসলে মাইকেল মধুসূদন দত্ত অমৃতাক্ষর ছন্দ ব্যবহারে যে সার্থকতা দেখাইছেন, পরবর্তীতে আর কারো পক্ষে এমন সার্থক অমৃতাক্ষর রচনা করা সম্ভব হয়নি। আমরা অমৃতাক্ষর ছন্দের বৈশিষ্ট্যগুলো দেখব। অমৃতাক্ষর ছন্দের বৈশিষ্ট্য প্রথমে হচ্ছে মিত্রাক্ষরহীনতা বা মিলহীনতা। প্রথম শর্তটাই হচ্ছে যে পংক্তির শেষে মিল বিন্যাস থাকবে না। ছেদ ও জ্যোতির স্বাধীনতা। আমরা জানি যে ছেদ এবং জ্যোতি দুইটা জিনিসই হচ্ছে কি প্রায় সমার্থক। যখন একটা কবিতার একটা পংক্তিকে উচ্চারণ করা হয় তখন সেখানে দেখা যায় যে আমাদের নিঃশ্বাস স্বরভঙ্গিটা মাঝে মাঝে পরিবর্তন হচ্ছে, যেখানে পরিবর্তন হয় সেখানে জ্যোতি পড়ে। আর এক জ্যোতি থেকে আর এক জ্যোতি পর্যন্ত স্থানকে বলা হয় পর্ব। তো অমৃতাক্ষর ছন্দে এই ছেদ এবং জ্যোতি দুইটাকেই একদম বলে দিয়েছে যে ইচ্ছা মতো স্বাধীনতা থাকবে এখানে। ছেদ এবং জ্যোতির কোনো যেভাবে আমরা দেখে অভ্যস্ত, যেভাবে আমরা এটাকে ব্যবহার করে থাকি অমৃতাক্ষর ছন্দে এভাবে এটা ব্যবহৃত হবে না। মধুসূদনের অমৃতাক্ষরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ভাবের স্বাচ্ছন্দ্য, প্রবহমানতা, যা ছেদ ব্যবহারের স্বাধীনতা থেকে সৃষ্ট হয়েছে। অমৃতাক্ষরের চরণান্তিক মিল নেই, কিন্তু চরণের মধ্যে স্থানে স্থানে এমন চমৎকার মিত্রাক্ষর বা অনুপ্রাস আছে যাতে এই ছন্দ শ্রুতি সুখকর হয়েছে। অর্থাৎ চরণান্তিক মিল নেই, কিন্তু এর মাঝে এমন সব অনুপ্রাস ব্যবহার করা হয়েছে, অনুপ্রাসগুলো ব্যবহার করার ফলে এই ছন্দটা শেষে মিল বিন্যাস থাকার না থাকার পরেও এটা শুনতে অনেক ভালো লাগে। এরপরে অমৃতাক্ষর ছন্দ অক্ষরবৃত্ত রীতিতে রচিত, তাই অক্ষরবৃত্তের যত বৈশিষ্ট্য আছে সবগুলো বৈশিষ্ট্যকে সে মেনে চলে। কি কি মেনে চলে? যেমন এখানে মুক্তাক্ষর হচ্ছে একমাত্রা, শব্দের শুরু মাঝের বদ্ধাক্ষর হচ্ছে একমাত্রা, শব্দ শেষের বদ্ধাক্ষর বা একটা শব্দ যদি একটা অক্ষর হয় তাহলে দুই মাত্রার মর্যাদা পায়। আমরা একটা উদাহরণ দেখব। বলা হচ্ছে ছিল আশা মেঘনাদ মুদিব অন্তিম। দেখো এখানে আমাদের খেয়াল করতে হবে যে ছিল আশা মেঘনাদ, এখানে একটা জ্যোতি আছে। আমরা পর্বের সংজ্ঞায় কিন্তু পড়েছি কি যে যদি যেখানে জ্যোতি পড়বে সেখানেই পর্ব হবে, কিন্তু এখানে জ্যোতি পড়েছে কিন্তু এখানে পর্ব হয়নি। পর্বের এখানে যে পড়তেই হবে জ্যোতি তা নেই। এখানে দেখো এ নয়ন দয় আমি তোমার সম্মুখে, এখানে কোনো জ্যোতি পড়েনি কিন্তু এখানে পর্ব পড়েছে। অর্থাৎ এখানে জ্যোতি এবং পর্বের কি আছে? পূর্ণ স্বাধীনতা আছে। এরপরে দেখো অন্তিমে সম্মুখে করিব কেমনে আমারে, কোনো পংক্তির সাথে কোনো পংক্তির মিল বিন্যাস নেই। অর্থাৎ যখন এইরকম কোনো পংক্তির সাথে কোনো পংক্তির কোনো মিল বিন্যাস থাকবে না, 14 মাত্রার হবে, আর জ্যোতিপাত বা পর্বের স্বাধীনতা থাকবে, তখন সেটাকে বলা হবে অমৃতাক্ষর ছন্দ। তো অমৃতাক্ষর ছন্দের আলোচনায় আমরা এই জিনিসটা খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছি যে এর নামকরণটা, বিশেষ করে নামকরণটা কি বুঝতে পারছি আমরা যে যেহেতু অমৃতাক্ষর বলা হচ্ছে অর্থাৎ শেষে মিল বিন্যাস থাকবে না, এই জিনিসটা হচ্ছে এর প্রধান। দ্বিতীয় যে বিষয়টা প্রধান সেটা হচ্ছে এখানে জ্যোতিপাতের, অর্থাৎ যে কোনো জায়গায় জ্যোতি থাকতে পারে। যেমন ছিল আশা, এখানে জ্যোতি আছে, এখানে সঁপি রাজ্যভার, এখানে আছে জ্যোতি। এরপরে আবার তোমায়, এখানে জ্যোতি আছে। এখানে মহাযাত্রার শেষে জ্যোতি চিহ্ন আছে, আর তার লীলা আছে। তো এই যে বিভিন্ন জায়গায় জ্যোতি চিহ্ন থাকছে, কিন্তু এখানে পর্ব যে দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমরা পয়ার ছন্দের বলি বা ছন্দের ক্ষেত্রে যে জিনিসটা বুঝে থাকি বলে থাকি যে জ্যোতি এক জ্যোতি থেকে আর এক জ্যোতি পর্যন্ত স্থানকে পর্ব বলে, এখানে এই পর্ব এবং জ্যোতির স্বাধীনতা দেওয়া হয়েছে। আমরা এবার আলোচনা করব সনেট নিয়ে। সনেট আমরা অমৃতাক্ষর ছন্দের মতো
সনেটও জানি যে এটাও বাংলা সাহিত্যের সূচনা করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। তো ইতালীয় সনেটো শব্দ থেকে সনেট শব্দটির উৎপত্তি। এর অর্থ হচ্ছে মৃদু ধ্বনি বা গীতময় ধ্বনি বা হচ্ছে ক্ষুদ্র ধ্বনি। এই যে সনেটো শব্দটা ইতালি থেকে এসেছে। ইতালিতে সনেট শব্দটি এমনভাবে ব্যবহৃত হতো, অর্থাৎ এটাকে ইতালির সঙ্গীত জগতের একটি পরিভাষা হিসাবে সনেট শব্দটাকে ব্যবহার করা হতো। আর এর সংজ্ঞাটা এভাবে বলা হয়েছে, একটিমাত্র অনুভূতি বা অখণ্ড ভাবকল্পনা নিয়ে বিশেষ ছন্দরীতিতে রচিত 14 বা 18 মাত্রার পংক্তিকে বলা হয় চতুর্দশপদী কবিতা বা সনেট। আমরা যেহেতু সনেট শব্দটা সনেটে থেকে পেয়েছি, তাই এখানে ইতালির পরিভাষা থাকাটা খুবই স্বাভাবিক। আর ইতালিতে যে পদ, অর্থাৎ আমরা মধ্যযুগের যে কবিতাগুলো আছে সেগুলোকে পদ নামে অভিহিত করে থাকি। যে পদ বাদ্যযন্ত্র সহকারে গাওয়া হয় বা গাওয়া হতো ইতালিতে, সেই পদগুলোকেই বলা হতো সনেট। তো আমরা সেই সনেটকেই বাংলায় বলছি কি চতুর্দশপদী কবিতা বলি। ইতালিয়ান কবি পেত্রাক এই সনেটের জনক, পেত্রাককে এর জনক বলে অভিহিত করা হয়ে থাকে। সনেটের কতগুলো পরিভাষা, অর্থাৎ এর কতগুলো অঙ্গ প্রত্যঙ্গ, কতগুলো বৈশিষ্ট্য আমাদের জানা দরকার। সনেটের প্রথম 8 পংক্তিকে বলা হয় অষ্টক। প্রথম 8 পংক্তিকে বলা হয় অষ্টক। শেষের 6 পংক্তি নিয়ে শতক গঠিত হয়। সনেটের 4 পংক্তি নিয়ে গঠিত হয় চতুষ্ক। আমরা জানি যে সনেট হচ্ছে 14 লাইনের একটা কবিতা, 14 পংক্তির একটা কবিতা। এই 14 পংক্তিকে আমরা এই যে 3টা জিনিস এখানে পাচ্ছি, চতুষ্ক, ত্রিপদিকা এবং সমিল দ্বিপদিকা। আমরা এখানে এই 3টা জিনিস সেই 14 পংক্তির মধ্যেই পাবো। তো যদি 14 পংক্তির মধ্যে প্রথম 4 পংক্তি নিয়ে একটা চতুষ্ক গঠিত হয়, পরে 4 পংক্তি নিয়ে আরেকটা চতুষ্ক গঠিত হয়, পরে আরো 4 পংক্তি নিয়ে আরেকটা চতুষ্ক, অর্থাৎ 3টা চতুষ্ক যদি থাকে, তাহলে শেষের একটা কি থাকবে, সমিল দ্বিপদিকা, অর্থাৎ নিচের 2টা পদ থাকবে যেটাকে বলা হচ্ছে, বা পংক্তি থাকবে যেটাকে বলা হচ্ছে দ্বিপদিকা। এরপরে ত্রিপদিকা বলা হচ্ছে। ত্রিপদিকা মানে কি? পদ মানে কবিতার যেই পংক্তিগুলো সেগুলোকেই বলা হয় পদ, অর্থাৎ 3 পংক্তি নিয়ে যদি গঠিত হয় তাহলে সেটাকে বলা হবে ত্রিপদিকা। তাহলে 14 পংক্তির মধ্যে 4টা ত্রিপদিকায় 12 পংক্তি থাকবে, আর শেষের 2টা থাকবে দ্বিপদিকা, অর্থাৎ সনদ জাতীয় কবিতার স্তবক বিন্যাসের এটি একটি পদ্ধতি, যাতে 2টি পংক্তি একটি স্তবকে বিন্যস্ত থাকে এবং প্রতি পংক্তির শেষে মিল থাকে। আমরা অমৃতাক্ষর ছন্দে প্রধান বৈশিষ্ট্যই জানি যে মিলহীনতা, কিন্তু সমিল দ্বিপদিকার আবার বৈশিষ্ট্য হচ্ছে এই 2টা পংক্তির মধ্যে মিল বিন্যাস থাকবে। বাংলা ভাষায় প্রথম সনেট রচনা করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমথ চৌধুরী, মতিলাল মজুমদার, দেবেন্দ্রনাথ সেন প্রমুখ সনেট রচনা করেছেন। এরা সকলেই আমরা জানি যে যে সমস্ত ধারাগুলো আছে সনেটের, অর্থাৎ কেউ পেত্রাকীয় ধারায়, কেউ শেক্সপিয়রীয়, আবার কেউ ফরাসি রীতিতে সনেট রচনা করেছেন। সনেটের বৈশিষ্ট্য: সনেট অক্ষরবৃত্ত রীতির পয়ার বা মহাপয়ারের ওপরে প্রতিষ্ঠিত। তাহলে পয়ার এবং মহাপয়ার 2টা জিনিস নিশ্চয়ই মনে আছে তোমাদের। পয়ার বলা হচ্ছে 14 মাত্রার যেটা 14 পংক্তির, যেটা 14 মাত্রার পংক্তি, সেটাকে বলা হচ্ছে পয়ার। আর এই পংক্তি সংখ্যা, পংক্তিতে মাত্রার সংখ্যা যদি 18 হয়ে যায় তাহলে তাকে বলা হয় মহাপয়ার। সনেটে থাকে নির্দিষ্ট 14 পংক্তি, অর্থাৎ পংক্তির সংখ্যা সেখানে নির্দিষ্ট 14টি, কিন্তু সেখানে মাত্রার সংখ্যাটা 14 বা 18 যে কোনোটাই হতে পারে, তার বেশি বা কম হয় না। পংক্তির সংখ্যা কিন্তু একদম মানে নির্দিষ্ট, 14 পংক্তির বেশি এখানে কোনোভাবে হবে না। সনেটের প্রথম 8 পংক্তিকে বলে অষ্টক, পরবর্তী 6 পংক্তিকে বলে শতক। তাহলে অষ্টক শতকের বিষয়টা তোমরা বুঝতেই পারছো। আমরা বঙ্গভাষা কবিতাটা যদি বিশ্লেষণ করি, তোমরা সেটা পড়েছো, সেখানে দেখবা যে 8 পংক্তির প্রথমে 8 লাইন আছে, 8 পংক্তি আছে, পরে আছে 6 লাইন। অষ্টকে অর্থাৎ প্রথম 8 পংক্তিতে কি হয়, একটি ভাব ঘনীভূত হয়ে
প্রকাশিত হয়, অর্থাৎ একটা ভাবের উত্থিত হয় প্রথম 8 চরণে। আর শতকে সেই ভাবটা কি হয়, ব্যাখ্যা ও বিশ্লেষণ থাকে, অর্থাৎ ওই ভাব যে ভাবটা উত্থিত হয়েছিল সেই ভাবটার বিশ্লেষণ বা পরিণতি থাকে শতকে। অষ্টক মূল কথা আর শতক তার উপসংহার। আর প্রতি চরণে মাত্রা সংখ্যা থাকে কত, 8 + 6 মাত্রা। তো সনেট যেহেতু অক্ষরবৃত্ত রীতিতে রচিত, তাই অক্ষরবৃত্ত ছন্দের যত নিয়ম আছে বা অক্ষরবৃত্ত ছন্দের যত বৈশিষ্ট্য আছে সবগুলো বৈশিষ্ট্য সে মেনে চলে। যেমন সনেটের লয় হচ্ছে ধীর, এতে চরণের আদি থেকে অন্ত পর্যন্ত একটানা একটা তান প্রবাহিত হয়, অর্থাৎ প্রবাহমানতা থাকে। আর এর মাত্রা গণনা পদ্ধতি হলো মুক্তাক্ষর একমাত্রা, শব্দের শুরু বা মাঝের বদ্ধাক্ষর একমাত্রা, শব্দ শেষের বদ্ধাক্ষর, এবং একটি শব্দ যদি একটি অক্ষর হয় তাহলে সেই বদ্ধাক্ষর 2 মাত্রার মর্যাদা পায়। সনেট অক্ষরবৃত্ত রীতিতে রচিত। তো আমরা এই বিষয়টা আলোচনা করলাম। এখন আমরা দেখি সনেটের শ্রেণী বিভাগ। সনেটকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পেট্রার্কীয় সনেট, শেক্সপিয়রীয় সনেট, আর আরেকটা হচ্ছে ফরাসি সনেট। আমরা এই 3 প্রকার সনেট নিয়ে আলোচনা করব। প্রথমে পেট্রার্কীয় সনেট, অর্থাৎ ইতালীয় কবি পেট্রার্ক, যিনি সনেটের আবিষ্কারক ছিলেন, তিনি যে রীতিতে সনেট রচনা করেছিলেন সেই রীতিটাকেই বলা হয় পেট্রার্কীয়। শেক্সপিয়র আরও একটা রীতিতে সনেট রচনা করেছেন এবং তিনি যে রীতিতে রচনা করেছিলেন সেটাকে বলা হয় শেক্সপিয়রীয় রীতি। এরপরে ফরাসি রীতি নামেও আরও একটা রীতি প্রচলিত আছে। আমরা প্রথমে পেট্রার্কীয় সনেট নিয়ে আলোচনা করব। এর গঠন বিন্যাস বা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা হবে 14 পংক্তির। পেট্রার্কীয় সনেটটা গঠন হচ্ছে 14 পংক্তির। প্রথম 8 পংক্তিকে অষ্টক, অর্থাৎ প্রথমের যে 8টা পংক্তি থাকে এই 8 পংক্তিকে বলা হয় অষ্টক, এবং শেষ 6 পংক্তিকে শতক বলে। আমরা বঙ্গভাষা কবিতার কথা বলছিলাম, সেখানে যদি দেখি তাহলে প্রথম 8 পংক্তি আর পরে 6 পংক্তি, এটা 2টা স্তবকে বিভক্ত আছে। এই স্তবকের প্রথম স্তবকটা হচ্ছে 8 পংক্তির আর শেষের স্তবক হচ্ছে 6 পংক্তির। অষ্টক অংশে মূল ভাবের আভাস দেওয়া হয় এবং শতকে সে ভাবের সমাপ্তি হয়। অর্থাৎ অষ্টকে কি করা হচ্ছে, একটা ভাবের, অর্থাৎ বঙ্গভাষা কবিতায় আমরা দেখি যে অষ্টকে কি করা হচ্ছে, একটা ভাবের আভাস দেওয়া হচ্ছে, অর্থাৎ উত্থিত হচ্ছে। কপোতাক্ষ নদের কথা কবির মনে পড়ছে, এই সেই কবিতার, অর্থাৎ তার সেই বাল্য জীবন অথবা প্রথম জীবনের কথাগুলো সেখানে কি করা হয়েছে, আভাস দেওয়া হয়েছে। সেখান থেকে কবি চলে আসছেন এবং তার মনে যে কষ্ট সেগুলোই বর্ণিত হয়েছে পরের অংশে। অষ্টক ও শতক কখনো কখনো পৃথকভাবে আবার কখনো একসাথে অবস্থান করে। অর্থাৎ স্তবক, আমি বলছিলাম তোমাদেরকে যে সনেটে 2টা স্তবক থাকে। প্রথম স্তবকে থাকে 8 পংক্তি আর পরের স্তবকে থাকে 6 পংক্তি। তো এই 2টা স্তবকে ভাগ হতে পারে, একটা অষ্টক আর একটা শতক হিসাবে, আবার কখনো নাও থাকতে পারে। একটা স্তবক হয়ে যে পুরো 14 পংক্তি কি হতে পারে, একসাথে অবস্থান করতে পারে। মিলবিন্যাস রীতি। অষ্টক হচ্ছে ক খ ক খ ক খ ক খ, অর্থাৎ এখানে ক খ ক খ মানে মিলবিন্যাসটা প্রথম, তৃতীয়, পঞ্চম, সপ্তম, আবার দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ, অষ্টম। এইরকম মিলবিন্যাস রীতি হচ্ছে কোথায়, প্রথম অষ্টকে, অর্থাৎ প্রথম 8 পংক্তির মিলবিন্যাস হচ্ছে প্রথম, তৃতীয়, পঞ্চম, সপ্তম, আবার দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ, অষ্টম। শতকের মিলবিন্যাস হচ্ছে গ ঘ ঙ, গ ঘ ঙ। আবার এরকমও হতে পারে গ ঘ গ, অথবা ঘ গ ঘ, গ ঘ ঙ, ঘ গ ঙ। এইরকম মিল বিন্যাসেও এই চরণ কি পেট্রার্কীয় সনেট ষষ্ঠক এবং অষ্টক এবং শতক এর পংক্তির মিল বিন্যাসগুলো
হয়ে থাকে। আমরা এবার দেখব শেক্সপিয়ারীয় সনেট। শেক্সপিয়ারীয় সনেটের 14 পংক্তির 3 চতুষ্ক একটি সমিল দ্বিপদিকা নিয়ে গঠিত হয়। এই যে 3 চতুষ্কর কথা বলা হলো, আমি সনেটের যে পরিভাষাগুলো তোমাদের পড়াচ্ছিলাম, প্রথমে বললাম, সেই পরিভাষার শব্দগুলোর মাঝে দেখিয়েছি যে চতুষ্ক, 3 চতুষ্ক অর্থাৎ 4 লাইন দিয়ে প্রথম বা যে কোনো 4 লাইন দিয়ে একটা চতুষ্ক গঠিত হয়। এরকম শেক্সপিয়ারীয় সনেটে চতুষ্ক থাকে 3টি, আর সব শেষের যে 2 পংক্তি সেটাকে বলা হচ্ছে সমিল দ্বিপদিকা, অর্থাৎ এই পংক্তি 2টার শেষে মিল বিন্যাস থাকে। এ সনেটে মেজাজ বদল ঘটে শেষে দ্বিপদিকায়, অর্থাৎ সবশেষ যে 2টি লাইন আছে, পংক্তি আছে, এখানে এসে এর মেজাজ বদল ঘটবে, অর্থাৎ এতক্ষণ পর্যন্ত যে মিল বিন্যাসগুলো ছিল সেই মিল বিন্যাসটা হঠাৎ করেই শেষের দ্বিপদিকায় এসে একদম পয়ারের মতো হয়ে যায়, অর্থাৎ 2 পংক্তিতেই পরস্পর মিল বিন্যাস থাকে। মিল বিন্যাস রীতি হচ্ছে ক খ, ক খ, গ ঘ, গ ঘ, ঙ চ, ঙ চ, ছ ছ। আমরা যদি অষ্টকের মিল বিন্যাস দেখি তাহলে দেখব কি ক খ, ক খ অর্থাৎ প্রথম, তৃতীয়, দ্বিতীয়, চতুর্থ। এরপরে আবার চলে আসছে গ ঘ অর্থাৎ পঞ্চম, তারপরে হচ্ছে গ ঘ সপ্তম। তাহলে মিল বিন্যাস হচ্ছে প্রথম এবং তৃতীয়, দ্বিতীয় এবং চতুর্থ, আবার হচ্ছে পঞ্চম এবং ষষ্ঠম, পঞ্চম এবং সপ্তম, আর হচ্ছে ষষ্ঠ এবং অষ্টম। উ চ, উ চ অর্থাৎ এখানে শতকে যদি চলে যায়, শতকের আমরা দেখব যে নবম এবং 11তম পংক্তিতে মিল বিন্যাস থাকবে, আর থাকবে দশম এবং দ্বাদশতম পংক্তিতে। এরপরে চলে আসবে সমিল দ্বিপদিকা, অর্থাৎ এই 2টা পংক্তি সরাসরি মিল বিন্যাস থাকবে। আমরা যদি একটা উদাহরণ দেখি তাহলে দেখব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণ কবিতায়, দেখো প্রথম অংশটা হচ্ছে কি, যেটা লাল করা আছে, সেই অংশটা হচ্ছে প্রথম চতুষ্ক, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচি বাড়ি চাই, এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। এখানে আমরা মিল বিন্যাসটা প্রথম চতুষ্কে পাচ্ছি ক খ, ক খ। দ্বিতীয় চতুষ্কে এসে মিল বিন্যাস পাচ্ছি ধরাই প্রাণের খেলা চির তরঙ্গিত, বিরহ মিলন কত হাসি অশ্রুময়, মানবের সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গে, যদি গো রচিতে পারি অমর আলয়। অর্থাৎ এখানে এসে আমরা পাচ্ছি গ ঘ, গ ঘ। এরপরে আমরা আবার পাচ্ছি আর একটা চতুষ্ক, যেখানে আমরা দেখছি উ চ, উ চ মিল বিন্যাস, আর শেষে পাচ্ছি কি ছ ছ। এই সমিল দ্বিপদিকায় এসেই বলছে যে এর মেজাজ বদল ঘটে, অর্থাৎ এতক্ষণ পর্যন্ত কিন্তু প্রতি পংক্তির শেষে মিল বিন্যাস ছিল না, কিন্তু এবার এসে এর মেজাজটা সম্পূর্ণ, হাসি মুখে নিয়ে ফুল তারপরে হাই, ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়। একদম এর মেজাজটা কি হচ্ছে, পরিবর্তিত হয়ে যাচ্ছে, এর মেজাজ পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখছি যে শেক্সপিয়ারীয় যে সনেট, সেই সনেটের মূলত 3টা চতুষ্ক থাকে আর একটা থাকে সমিল দ্বিপদিকা। এরপরে হচ্ছে ফরাসিয় সনেট। ফরাসিয় সনেটের গঠন অনেকটাই হচ্ছে পেত্রাকিয়া সনেটের মতো এবং তার সাথে মিল আছে। এখানে অষ্টক এবং শতকে এই ফরাসিয় সনেট বিভক্ত। মিল বিন্যাস হচ্ছে ক খ, খ ক, ক খ, খ ক, গ ঘ, ঘ ঞ, ঘ ঞ। আমরা যদি এটাকে বিশ্লেষণ করে দেখব, প্রথমের সাথে চতুর্থ পংক্তির মিল আর দ্বিতীয়র সাথে তৃতীয়। আবার মিল আছে কিসে, প্রথমের সাথে আমরা দেখব যে ক খ, খ ক অর্থাৎ একইভাবে চলে যাচ্ছে। প্রথম, তারপরে হচ্ছে পঞ্চম, চতুর্থ, পঞ্চম, সপ্তম, এইরকম মিল বিন্যাস দিয়ে এটা, অষ্টম, এইরকম মিল বিন্যাস দিয়ে এটা চলছে। তাহলে প্রথম, চতুর্থ আর পঞ্চম, অষ্টম দিয়ে হচ্ছে মিল বিন্যাস, আবার হচ্ছে দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, সপ্তম দিয়ে হচ্ছে পরের মিল বিন্যাস। তো আমরা সনেটের 3টা বিষয় নিয়েই আলোচনা করলাম। 3 ধরনের যে রীতি আছে, অর্থাৎ পেত্রাকীয় সনেট, শেক্সপিয়ারীয় সনেট আর হচ্ছে ফরাসি সনেট। তো আমরা এখন পরের অংশটা, পরের বিষয় অর্থাৎ মুক্তক ছন্দ নিয়ে আলোচনা করব। মুক্তক ছন্দ কাকে বলা হচ্ছে? মুক্তক ছন্দ আমরা জানি এটা অক্ষরবৃত্ত রীতিতে রচিত,
আর এটা অনিয়মিত, অসম দৈর্ঘ্যের পংক্তি সমন্বিত। অনিয়মিত এবং অসম দৈর্ঘ্য, অর্থাৎ এখানে কোনো পংক্তিতে মাত্রার সংখ্যা 14 হতে পারে, আবার কোনোটাতে 8 হতে পারে, 10, নানান ধরনের মাত্রা সংখ্যা হতে পারে। অর্থাৎ এটা হচ্ছে অনিয়মিত, পংক্তিগুলো অনিয়মিত এবং অসম। চরণান্তিক মিলযুক্ত, এর চরণের শেষে মিল থাকবে। রবীন্দ্র সৃষ্ট যে ছন্দবন্ধে ভাবটি পংক্তির পর পংক্তিতে স্বচ্ছন্দে প্রবাহিত হয় তাকে বলে মুক্তক ছন্দ বা মুক্তবন্ধ ছন্দ। তাহলে এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি, যে ভাবটা কি হবে, স্বচ্ছন্দে প্রবাহিত হবে। কিসে? পংক্তির পর পংক্তিতে। রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকার পর্বের অর্থাৎ বলাকা কাব্যগ্রন্থে তিনি যে কবিতাগুলো লিখেছিলেন, সেই কবিতা ছন্দকে প্রবোধচন্দ্র সেন মুক্তক নামে অভিহিত করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর অমৃতাক্ষর ছন্দের যে বৈশিষ্ট্য, সেটাকেও আর এক ধাপ ছাড়িয়ে গেছেন এই মুক্তক ছন্দে, অর্থাৎ মিল বিন্যাস, কাব্যের মাত্রা, পরণ, চরণ, স্তবক ইত্যাদি সৃষ্টিতে তিনি একটা নতুন ধারা সৃষ্টি করেছিলেন এবং এই নতুন ধারাটাই মুক্তক ছন্দ নামে প্রতিষ্ঠিত হয়ে গেছে। আমরা মুক্তক ছন্দের উদাহরণ দেখি। দেখো, যে তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ, তাই তব জীবনের রথ পশ্চাতে ফেলিয়া যায়, কীর্তিরে তোমার বারংবার তাই, চিহ্ন তব পড়ে আছে তুমি হেথা নাই। এখানে পংক্তিগুলো খেয়াল করে দেখি যে প্রথম পংক্তিতে মাত্রা একরকম আছে, দ্বিতীয় পংক্তিতে আরেক রকম, তৃতীয় পংক্তিতে আবার দেখা যাচ্ছে যে প্রথম পংক্তির মতো চলে আসছে, চতুর্থ পংক্তিতে এসে কিন্তু আমরা মাত্রা পাচ্ছি 4, আবার পঞ্চম পংক্তিতে পাচ্ছি মাত্রা সংখ্যা 2। তাহলে এখানে আমরা অন্যান্য বিষয়গুলো, বিশেষ করে অমৃতাক্ষর ছন্দে সনেটে যেটা দেখছি, সেখানে পংক্তিতে মাত্রা সংখ্যা কিন্তু 14 নির্ধারিত। মুক্তক ছন্দে পংক্তির দৈর্ঘ্য সম্পর্কে বলা হচ্ছে যে এটা কোনো নির্দিষ্ট নেই, এটা এক এক পংক্তি এক এক রকম হতে পারে। তো আমরা এখানে সেই জিনিসটাই কিন্তু দেখছি যে কোনো পংক্তি 14, আবার কোনো পংক্তি 2 মাত্রা। তো আমরা মুক্তক ছন্দের বৈশিষ্ট্যগুলো দেখি। অসম দৈর্ঘ্যের পংক্তি বা চরণ দিয়ে কি মুক্তক ছন্দ তৈরি। মুক্তকের পংক্তি বা চরণের পর্বগুলি অসম মাত্রার। এক এক পর্বের মাত্রা 2, 4, 6, 8, 10 পর্যন্ত হতে পারে। একটা পর্বের মাত্রা সংখ্যা 10 পর্যন্ত হতে পারে, আবার 2ও হতে পারে। ভাবের স্বচ্ছন্দ প্রবহমানতা মুক্তকের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, অর্থাৎ এখানে পংক্তির সংখ্যা বা পংক্তিতে মাত্রার সংখ্যাটা মুখ্য বিষয় নয়, বরং মুখ্য বিষয় হচ্ছে যেই ভাবটা কবিতার শুরুতে শুরু হয়েছিল সেই ভাবটা একদম শেষ পর্যন্ত প্রবাহিত হবে। রবীন্দ্রনাথের মুক্তকগুলি প্রধানত অক্ষরবৃত্ত বা তান প্রধান ছন্দে রচিত। অবশ্য স্বরবৃত্ত বা শাসাঘাত প্রধান ছন্দের মুক্তকও তার আছে। তাহলে মুক্তক যে শুধুমাত্র অক্ষরবৃত্ত ছন্দের আছে তা কিন্তু নয়, স্বরবৃত্ত বা মাত্রাবৃত্ত ছন্দেও আছে। আমরা সেগুলো একটু দেখি। অক্ষরবৃত্ত মুক্তক: হাই ওরে মানব হৃদয়, বারবার কারো পানে ফিরে চাহিবার, নাই যে সময়, নাই নাই। আমরা এখানে অক্ষরবৃত্তের মুক্তকে দেখছি। প্রথম পংক্তি হচ্ছে 10 মাত্রার, দ্বিতীয় পংক্তি 4 মাত্রার, তারপরের পংক্তি হচ্ছে 10 মাত্রার, নাই যে সময় এই পংক্তি হচ্ছে 6 মাত্রার, আবার শেষের পংক্তি হচ্ছে 4 মাত্রার। তাহলে এখানে পংক্তি সংখ্যার কোনো নির্দিষ্টতা নেই, যে কোনো মাত্রার পংক্তি হতে পারে। স্বরবৃত্ত মুক্তি হচ্ছে: মুক্তি এবার মুক্তি আজি, উঠল বাজি অনাদরের কঠিন ঘায়ে, অপমানের ঢাকে ঢোলে সকল নগর সকল গায়ে। এখানে আমরা প্রথমে পংক্তি দেখছি কত, 4 যোগ 4, প্রথম পংক্তিতে মাত্রা দেখছি 8, তারপরে 4, তারপরে 8, আবার সব শেষের পংক্তিতে মাত্রা সংখ্যা আছে কত, 16। তাহলে পর্বে মাত্রা সংখ্যা এখানে আমরা দেখছি যে এক এক জায়গায় এক এক মাত্রা পাচ্ছি। এরপরে মাত্রাবৃত্ত যেটা মুক্তক, সেটা হচ্ছে কি, যে হেরিনু রাতে উতল উৎসবে, তরল কলরবে, আলোর নাচ নাচাই চাঁদ সদাগর জলে যাবে, নীরব তব নম্র নত মুখে, আমারই আঁকা মৃদঙ্গের ছন্দ রূপে রূপে। এই এই এখানেও আমরা দেখব যে মাত্রা সংখ্যা প্রতি পংক্তিতে নির্দিষ্ট নেই, মাঝে মাঝে কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। এরপরে আমরা আলোচনা করব গৈরিশ ছন্দ নিয়ে। গৈরিশ ছন্দ হচ্ছে অমৃতাক্ষর ছন্দের পর্বগুলো অসমান হলেও তাদের পংক্তির পরিমাণ নির্দিষ্ট ছিল। আমরা একটু খেয়াল করি যে আসলে নামটা গৈরিশ ছন্দ কেন হয়েছে। এটা হওয়ার কারণ হচ্ছে
এই ছন্দের প্রবর্তক হচ্ছেন নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ। আমরা দেখছি যে মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত অমৃতাক্ষর ছন্দের অনুসরণে নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ এই ছন্দের প্রবর্তন করেন। তার নাম অনুসারে এই ছন্দের নাম হয় গৈরিশ ছন্দ। তো এখন এর নাম গৈরিশ ছন্দ কেন হলো বা গৈরিশ ছন্দটা কিভাবে আসলো? বিশেষ করে গিরিশচন্দ্র ঘোষ পৌরাণিক নাটক রচনা করেছেন অনেক, অর্থাৎ সংস্কৃত থেকে তিনি অনেক নাটক অনুবাদ করেছেন। তো সংস্কৃত নাটকের একটা বৈশিষ্ট্য ছিল যে সেখানে যেগুলো উচ্চস্থানীয় বা উচ্চমর্যাদার চরিত্র তাদের মুখের ভাষা ছিল হচ্ছে সংস্কৃত। মধ্যম পর্যায়ের যেগুলো চরিত্র তাদের মুখের ভাষা ছিল মহারাষ্ট্রীয় বা ষোড়শনী প্রাকৃত। আর যেগুলো নিচু স্তরের চরিত্র তাদের মুখের ভাষা ছিল মাগধী প্রাকৃত। তো তিনি যখন বাংলায় নাটক রচনা করতে গেলেন তখন যেগুলো উচ্চস্থানীয় চরিত্র তাদের মুখের ভাষা যেটা সেটা তিনি রচনা করেছিলেন কবিতা দিয়ে। আর এমনি সাধারণভাবে প্রচলিত যে ভাষা সেটা ছিল মধ্যম মানের যেগুলো চরিত্র তাদের মুখের ভাষা। আর যারা নিম্ন স্তরের চরিত্র তাদের মুখের ভাষা ছিল একদম গ্রাম্য বা কথ্য ভাষাগুলো। তো সেই যে উচ্চস্থানীয় চরিত্র, যে চরিত্রগুলো তিনি তাদের সংলাপগুলো কবিতায় রচনা করেছিলেন, সেই কবিতাগুলোকে তিনি একটা আলাদা বৈশিষ্ট্য দিয়ে রচনা করেছিলেন, একটা আলাদা ঘরানার ছন্দ দিয়ে। সেটা তিনি অনুসরণ করেছিলেন মাইকেল মধুসূদন দত্তকে, এবং এই ছন্দটার একটা বিশেষ বৈশিষ্ট্য তিনি প্রদান করতে সক্ষম হয়েছিলেন। তাই একটা আলাদা একটা ছন্দ হিসাবে মর্যাদা পেয়েছে এবং গৈরিশ ছন্দ হিসাবে এটা পরিচিতি লাভ করেছে। আমরা উদাহরণ দেখি, বৃথাগঞ্জ গুণবতী মোড়ে কিশোরে গোকে চাই সমরে, বিলাসস্থল তেজি পুরঙ্গ সঙ্গিনী, হেরি প্রাণাধিক পুরাঙ্গরে, লেলিহান শার্দুল মাঝারে, কেমন বাঁধিবে প্রাণ পুরঙ্গিনী। অ্যাসাইনমেন্ট, কুইজ প্রশ্ন। পয়ার কত প্রকার? মালতী ছন্দে প্রতি পংক্তিতে কয় মাত্রা থাকে? মাইকেল মধুসূদন দত্ত প্রথম অমৃতাক্ষর ছন্দের ব্যবহার করেন কোন কাব্যে? প্রবহমান পয়ারের অন্য নাম কি? গৈরিশ ছন্দের প্রবর্তক কে? ছোট প্রশ্ন, সংক্ষেপে গৈরিশ ছন্দের পরিচয় দাও। মুক্তক ছন্দ কি? সংক্ষেপে আলোচনা করো। ছন্দ বিশ্লেষণ করো। ছিল আশা মেঘনাদ, মুদিব অন্তিমে এ নয়নদয়, আমি তোমার সম্মুখে সুপে রাজ্যভার, পুত্র তোমায় করিব মহাযাত্রা, কিন্তু বিধি বুঝিব কেমনে। বড় প্রশ্ন, পয়ার কাকে বলে? পয়ার ছন্দের প্রকারভেদ উদাহরণ সহ আলোচনা করো। সনেট কাকে বলে? সনেটের বৈশিষ্ট্য তুলে ধরো। ধন্যবাদ সবাইকে।